হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। আড্ডা 24/7 প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগত জানাই। যারা যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। হ্যাঁ, ক্লাস স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো আমার কথা শুনতে পাচ্ছ নাকি একটু জানিয়ে দাও ফার্স্ট। আমার কথা শোনা যাচ্ছে? গুড আফটারনুন প্রত্যেককে। চলো শুরু করা যাক, জাস্ট এক মিনিট। ওকে, গুড আফটারনুন প্রত্যেককে। চলো শুরু করা যাক। তো কারা ফার্স্ট এই ক্লাসটা করছো একটু জানিয়ে দাও, ফার্স্ট এই ক্লাসটা করছো। ঠিক আছে, স্লো করাবো, কোনো চিন্তা করো না। কারা কারা ফার্স্ট এই ক্লাসটা করছো? তো প্রথমেই কয়েকটা কথা বলে দিই, যারা ফার্স্ট টাইম এই ক্লাসটা করছো, দুর্দান্ত ক্লাস হবে। প্রত্যেকে খাতা এবং পেন নিয়ে বসবে। পুরো 12:10 থেকে ক্লাস শুরু হয়ে 12:50 পর্যন্ত ক্লাস হবে। ঠিক আছে? তো এই ক্লাসে বসার জন্য খাতা এবং পেন মাস্ট। আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো সেগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বো এই কোশ্চেনটা অনেকের মনের মধ্যে থাকে। তো তার জন্য আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা মুখস্থ করার বিষয় নয়, এটা সম্পূর্ণ বোঝার বিষয়। তুমি যদি ভালো করে বুঝতে পারো, তোমার যদি ইন্টারেস্ট থাকে, তোমার যদি পলিটিক্যাল নিউজ নিয়ে ইন্টারেস্ট থাকে, দেশের কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা নিয়ে ইন্টারেস্ট থাকে, তুমি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি জিও পলিটিক্যাল নিউজ নিয়ে তোমার ইন্টারেস্ট থাকে, গোটা পৃথিবীতে কি চলছে সেই সম্পর্কিত ইম্পর্টেন্স, তুমি সেই সম্পর্কিত তথ্য জানার ইম্পর্টেন্স তুমি যদি দাও, ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার্স খুব সহজেই তুমি মনে রাখতে পারবে। ঠিক আছে? কত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাব পরীক্ষার আগে। তুমি যদি ব্যাংকের পরীক্ষার্থী হও তাহলে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে। আর তুমি যদি এসএসসি, রেল এই সমস্ত পরীক্ষা দাও তাহলে মোটামুটি 1 থেকে 1.5 ইয়ার্স এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? এইবার দেখো, খুব দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে 1 ফেব্রুয়ারি এবং 5 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি কি হয়েছে? 1 ফেব্রুয়ারি আমরা দেখেছি আমাদের কেন্দ্র সরকারের বাজেট, ইউনিয়ন বাজেট 2026-27 প্রকাশ করা হয়েছে, তাই না? ইউনিয়ন বাজেট 2026-27 প্রকাশ করা হয়েছে। আর 5 ফেব্রুয়ারি আমরা কি দেখেছি? আমাদের রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে। তো আমাদের রাজ্যের যিনি রাজ্য প্রতিমন্ত্রী রয়েছেন, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী, তার নাম কি? তার নাম হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য। এই চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো রাজ্যের অন্তর্বর্তী বাজেট কি কে পেশ করেছেন? চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি হচ্ছেন রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী। ঠিক আছে? রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী। ওকে, এবার দেখো 1 ফেব্রুয়ারি আমাদের যে ইউনিয়ন বাজেট পেশ করা হয়েছে, কে পেশ করেছেন? নির্মলা সীতারামন। তিনি 9 বার টানা এই নিয়ে 9 বার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। ঠিক আছে? টানা 9 বার এই নিয়ে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। ওকে, তো এই দুটো নাম আমাদের মনে রাখতে হবে। এরপর দেখো বাজেট সংক্রান্ত কিছু তথ্য আমরা জেনে নেব, রাজ্য বাজেট সংক্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাজেট সংক্রান্ত কিছু তথ্য জেনে নেওয়ার পর আমরা ক্লাস স্টার্ট করব। তো তোমরা আগে জানিয়ে দাও কোনটা জানবে আগে, আগে রাজ্য বাজেট না আগে কেন্দ্রীয় বাজেট? আগে রাজ্য বাজেট না আগে কেন্দ্রীয় বাজেট, কোনটা জানতে চাও? সেন্ট্রাল? ঠিক আছে,
চলো ছোট্ট করে আমি একটু তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো, কেন্দ্রীয় বাজেট এই নিয়ে টানা 9বার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কে? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, 1 নম্বর। 2 নম্বর, দেখো এর আগে মোরারজি দেশাই বলে একজন ছিলেন, তিনি টানা 10বার বাজেট পেশ করেছিলেন। তো আর একবার যদি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাহলে মোরারজি দেশাইয়ের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এবং আমার বিশ্বাস যে 10বার কেন, তিনি কন্টিনিউ আরো বেশ কয়েক বছর ধরে বাজেট পেশ করবেন। এবং তিনি কিন্তু সব থেকে বেশি বার বাজেট পেশ করা, একবারে একটানা বেশি বার বাজেট পেশ করার অর্থমন্ত্রী হিসেবে কিন্তু নিজেকে প্রতিস্থাপন করবেন। ঠিক আছে, এইবার দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ভারত সরকার যত দিন যাচ্ছে তত দেখবে গোটা পৃথিবীতে কিন্তু প্রতিরক্ষা সিস্টেমকে উন্নত করার পক্ষে প্রত্যেকটা দেশ অগ্রসর হচ্ছে। সেটা তুমি আমেরিকা দেখো, ইউক্রেন দেখো, রাশিয়া দেখো, চীন দেখো, ফ্রান্স দেখো, প্রত্যেকটা দেশ। কারণ যত দিন এগোচ্ছে, জিওপলিটিক্যাল নিউজ নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তারা জানো বা বুঝতেই পারছো যে গোটা পৃথিবীতে কিন্তু একটা যুদ্ধ চলছে, একটা চাপানুতর চলছে। তো এই রকম পরিস্থিতিতে ভারত সরকারও কিন্তু পিছিয়ে নেই। ভারত সরকার 1 লক্ষ কোটির বেশি নতুন 1 লক্ষ কোটির বেশি টাকা কিন্তু বরাদ্দ করে দিয়েছে আগের বারের থেকে। তো প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে 7,85,000 কোটি টাকা করা হয়েছে। অপারেশন সিঁদুরের পর 1 লক্ষ কোটির বেশি বৃদ্ধির নতুন নজির। তো 2025-26 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে 6.81 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা ছিল। এইবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন 2026-27 অর্থবর্ষে 7,85,000 কোটি টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আগের বছর যেটা সিএ চ্যাম্পিয়ন ছিল, এটা সিএ ক্যাপসুল হয়েছে। আচ্ছা, এরপর দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য, যেটা না বললেই নয়, একজন লিখেও দিয়েছে যে কালকেই আমরা সেই ইম্পর্টেন্ট তথ্যটা পেয়ে গেছি। সেটা হচ্ছে কালকে আমাদের যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবং ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট কাকে করা হয়েছে? বৈভব সূর্যবংশীকে। ঠিক আছে, বৈভব সূর্যবংশীকে। তো এটাও তোমরা কিন্তু খাতায় ছোট্ট করে একটু নোট ডাউন করে নাও। ঠিক আছে, এরপরে দেখো 1 এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন আয়কর আইন। 31 জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। এআই এর উপর ভারত সরকার জোর দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্রযুক্তির ওপর, এআই সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির ওপর কতটা প্রভাব ফেলছে সেটা মূল্যায়ন করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে। আচ্ছা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদে কিন্তু জোর দেয়া হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এরকম 3টে বড় বড় এইমস এর মতো হসপিটাল বা শিক্ষা কেন্দ্র তৈরি হবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা যদি চলে আসি, দেশে 16,000 নতুন সেকেন্ডারি স্কুল তৈরি করা হবে। প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে মহিলাদের হোস্টেল তৈরি করার কথা চিন্তা ভাবনা করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো 17টা ক্যান্সারের ওষুধের দাম, 17টি ক্যান্সারের ওষুধের দাম কমানোর ঘোষণা করেছে বাজেটে। নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো আয়ুর্বেদে বিশেষ গুরুত্ব দিয়েছে বাজেটে। এইবার আয়ুর্বেদে যদি আমরা দেখি, আয়ুর্বেদে দেখো যেরকম আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রয়েছে, এইমস রয়েছে, সেই এইমস এর মতো 3টে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরি করা হবে। ওকে, এরপর যদি আমরা চলে আসি, গোটা পৃথিবীর কাছে মেডিকেল ভ্যালু ট্যুরিজম হাব হিসেবে ভারতবর্ষকে তুলে ধরতে চাইছে সরকার। কেন মেডিকেল ভ্যালু ট্যুরিজম হাব হিসেবে তুলে ধরতে চাইছে? দেখো, প্রচুর বিদেশি মানুষজন আছে, তারা যাতে আমাদের দেশে এসে ভালো চিকিৎসা করাতে পারে। মানে আগেকার দিনে কি হতো, কোনো ভালো পরিবেশ হলে সেখানে মানুষজন হাওয়া বদল করতে যেত, তাহলে কি হতো, তার স্বাস্থ্যের উন্নতি হতো। ঠিক সেরকমই মেডিকেল ভ্যালু ট্যুরিজম হাব হিসেবে তুলে ধরতে চাইছে সরকার। তার জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতির পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে বৈদিক যুগের ভারতীয় চিকিৎসা পদ্ধতিকে। নির্মলা বলেছেন ভারতের প্রাচীন নিরাময় পদ্ধতিকে সম্মান দেখিয়েছে আন্তর্জাতিক দুনিয়া। শুধু তাই নয়, বহু ক্ষেত্রে যোগাসনের মতো ভারতীয় নিরাময় যে পদ্ধতি সেগুলোকে গ্রহণ করছে গোটা বিশ্ব। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার আমরা যদি চলে আসি, বাজেটে আয়ুর্বেদিক ওষুধের বৈজ্ঞানিক প্রমাণ খোঁজার জন্য গবেষণা করবে।
জামনগরে হু স্বীকৃত গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার তৈরি করা হচ্ছে। আয়ুর্বেদিক ওষুধের চিকিৎসক এবং চিকিৎসা সংক্রান্ত পেশাদার তৈরি করবে, আয়ুর্বেদ নিয়ে সচেতনতা বৃদ্ধি করবে, ক্যান্সারের 17টি বিরল রোগের ওষুধের দাম, এগুলো কিন্তু দাম কমে গেছে। তারপরে দেখো রোগ শনাক্তকরণ কেন্দ্র করা হবে, পোস্ট কেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটি তৈরি করা হবে, মেডিকেল ভ্যালু ট্যুরিজম ফ্যাসিলিটি সেন্টার তৈরি করা হচ্ছে, 5টে আঞ্চলিক মেডিকেল হাব তৈরি হবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা যদি চলে আসি সূর্য, তারা, ছায়াপথ এগুলোকে আরো ভালো পর্যবেক্ষণ করার জন্য 4টে নতুন টেলিস্কোপের আধুনিকীকরণ করা হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো খেলো ইন্ডিয়া মিশনে কিন্তু কর্মসংস্থান বাড়বে, অলিম্পিকের আয়োজনের আশায় বাজেটে দরাজহস্ত মহিলা নির্মলা। ঠিক আছে, তো বলতে চাইছে খেলো ইন্ডিয়া মিশন যেটা রয়েছে, যে মিশনের মধ্য দিয়ে ভারতবর্ষে যারা নতুন নতুন প্রতিভা রয়েছে তারা যাতে এগিয়ে যেতে পারে অলিম্পিকে, সেটার ভাবনা চিন্তা করা হচ্ছে। আমাদের ভারতবর্ষে এরকম প্রচুর মানুষ আছে, প্রচুর খেলোয়াড় আছে, অ্যাথলিট আছে, যারা হয়তো সুযোগ পাচ্ছে না, সঠিক সুযোগ পেলে তারাও এগিয়ে যাবে, তো সেই দিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। তো এইগুলো তো বলেই দিলাম। এরপরে দেখো যেটা আমি কয়েকটা বিষয় বলবো সেটা হচ্ছে আমাদের এই বাজেটটা যদি সহজভাবে দেখো, আগের বাজেটে আমরা দেখতে পাবো যে খুব উল্লেখযোগ্য কিছু ডিসিশন নেওয়া হয়েছিল, যেটা কিন্তু একটা আলোড়ন ফেলে দেওয়ার মতো ডিসিশন ছিল। 2025-26-এর যে ইউনিয়ন বাজেট, সেখানে দেখেছিলাম 1 লক্ষ টাকা পর্যন্ত কারো যদি ইনকাম হয় তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, 12 লক্ষ টাকা পর্যন্ত পুরো ইনকাম ট্যাক্স শূন্য ছিল। ঠিক আছে, এরকম আমরা অনেক কিছু দেখেছিলাম, কিন্তু এই বাজেটটা যদি দেখো, এই বাজেটটা ভারতবর্ষ যেরকম চলছে সেই রকমই চলবে, শুধু জাস্ট সমস্ত কিছুকে একটা মেনটেন করার মতো করে বাজেটটা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, যা যা চলছে ভারতবর্ষে সেরকমই চলবে, জাস্ট মেনটেন করা। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে জোর দেওয়া হয়েছে, আমাদের খেলাধুলোতে জোর দেওয়া হয়েছে, তার জন্য খেলো ইন্ডিয়া মিশন, ঠিক আছে, ইসরো, ডিআরডিও এই সমস্ত গবেষণাতে জোর দেওয়া হয়েছে। আর এই বাজেটের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রতিরক্ষা সিস্টেমকে আরো ভালো জোর দেওয়া হয়েছে। আমাদের যে স্টার্ট আপ ইকোসিস্টেম, বিজনেস ইকোসিস্টেম, সেগুলোকে ডেভেলপ করার কথা ভাবনা চিন্তা করা হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসি এডুকেশন নিয়ে। বাজেটে কোনো গভর্নমেন্ট কিছু করছে না। দেখো এটা কি বলতো, এডুকেশন নিয়ে বাজেটে কোনো গভর্নমেন্ট কোনো কিছু করছে না, বিষয়টা হচ্ছে দেখো, মানে এডুকেশন যে সিস্টেমটা আছে না, এটা আমার ব্যক্তিগতভাবেই মতামত, এবং তোমরাও আমার সাথে এগ্রি হলে এগ্রি করো, আর না এগ্রি হলে ডিসএগ্রিও করো। দেখো এডুকেশন সিস্টেম যেটা আছে আমাদের, সেই 1947-এ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমরা যে এডুকেশন সিস্টেমটাকে অ্যাডাপ্ট করেছি, সেটা বলতে পারো যে ইংরেজরা যেরকম ভাবে আমাদেরকে এডুকেশন সিস্টেমের মধ্যে নিয়ে চলে এসছে, সেই এডুকেশন সিস্টেমটাকে আমরা কন্টিনিউ এগিয়ে নিয়ে যাচ্ছি। তো সেটার মধ্যে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এবার এডুকেশন সিস্টেমকে না ওরকম ভাবে রাতারাতি চেঞ্জ করে দেওয়া যেতে পারে তা কিন্তু নয়। যেমন দেখবে যে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে এখন যে পড়াশুনোগুলো করানো হয় সেগুলো কিন্তু বেশিরভাগ পাঠ্যপুস্তক ওরিয়েন্টেড পড়াশুনো, কিন্তু আজকের দিনে তোমরাও জানো যে সরকারি চাকরি সেটা তো একটা লিমিটেড পরিমাণ মানুষই পাবে, কিন্তু বাদ বাকি যে সমস্ত মানুষজন আছে তারা কি করবে সেটা নিয়ে এডুকেশন সিস্টেমের মধ্যে সেরকম কিন্তু কোনো কথাবার্তা বা আলাপ আলোচনা করা হয় না। এইবার দেখো যারা আমাদের টিচাররা রয়েছেন, আমি নিজেও টিচার, আমার বাবা হাই স্কুলের টিচার ছিলেন, রিটায়ার করে গেছেন, আমার মা কলেজের প্রফেসর, তো আমি নিজে দেখেছি এডুকেশন সিস্টেমের মধ্যে কি প্রবলেমটা হচ্ছে এটাই যে ধরে নাও আমি টিচার, আমি একজন সরকারি স্কুলের টিচার, তো আমি সরকারি স্কুলের টিচার হয়ে আমি ছোটবেলা থেকে বিভিন্ন বাচ্চাদেরকে পড়াচ্ছি, একদম ক্লাস 5 থেকে একদম ক্লাস 12 পর্যন্ত। তো আমার কাছে একটা আইডিয়া আছে, একটা আইডিয়াল মানুষ হিসেবে বা আইডিয়াল কাজ হিসেবে আমি সবসময় টিচিংটাকেই বেশি প্রায়োরিটি দেব। ঠিক আছে, কারণ আমরা ছোটবেলা থেকে যে দেখে আসছি যে টিচিং এটা হচ্ছে একটা নোবেল জব। এবার আমি যেটা ভাবছি সেটাই কিন্তু আমি আরো 50 জনকে, 100 জনকে, 150 জনের কাছে ট্রান্সফার করে দেবো। তুমি কখনোই দেখবে না যে একজন সরকারি, খুব কম পার্সেন্টেজে দেখতে পারবে, সেটা হয়তো দেখাই যাবে না প্রায়, কিন্তু তাও হয়তো কিছু দেখতে পারো, যে কোনো একজন সরকারি চাকরি করছেন এরকম একজন টিচার, তিনি টিচার হিসেবে দারুণ, তিনি দুর্ধর্ষভাবে পড়ান, তিনি তার সাবজেক্টে তার প্রচুর নলেজ আছে, কিন্তু তিনি
যদি একজন মানুষকে তৈরি করতে চান তো তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই সমস্ত যে নোবেল প্রফেশনগুলো আছে সেইগুলোর দিকেই নিয়ে যেতে চায়। কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক প্রফেশন আছে, মানে কেউ কোনো বিজনেস করতে পারে, কেউ কোনো স্টার্ট আপ করতে পারে, তার মধ্যে এমন কোনো একটা স্কিল আছে সেই স্কিলটাকে ডেভেলপ করে সে তার কেরিয়ার শুরু করতে পারে। এইগুলোর বিষয়ে কিন্তু কোনো রকম কোনো এডুকেশন সিস্টেমের মধ্যে কথাবার্তা বলা নেই, ঠিক আছে? তো তার জন্য কি হয় যে একটা খুব বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যায় যে যারা আমাদের শিক্ষা দান করছে তারা যেরকম ভাবে ভাবছে, তারা যে জিনিসটা ভাবে সেটাই কিন্তু তোমার মধ্যে ট্রান্সফার করে দেয়, রাইট? বোঝাতে পারছি আমি? যে ধরো আমি একজন টিচার, ঠিক আছে, আমার কাছে কি, আমার কাছে তো খুব কমফোর্টেবল ব্যাপার হয়ে গেছে না, যে আমি সকালবেলা 11টার সময় মানে স্কুলে চলে এলাম, বাচ্চাদেরকে আমি পড়ালাম, 4টে 4:30 ছুটি হয়ে গেল, প্রতি মাসে আমার একটা বেতন আছে, সেই বেতন আমি পেয়ে যাচ্ছি, আমার সমাজে সম্মান আছে, আমাকে সবাই স্যার বলে ডাকেন, আমাকে দারুণভাবে সবাই সম্মান দেন, এবং আমার কাছে আইডিয়াল জব কি হবে? এটাই হবে না যে আমার ঠিক মতো স্যালারি চলে আসছে, আমি পড়িয়ে খুশি হচ্ছি, আমাকে আমার যে, এবার উনি টিচার হিসেবে যে কেউ, মানে যে কোনো একজন টিচার হিসেবে তিনি হয়তো তাঁর সাবজেক্টে, মানে ধরো কেউ একজন ফিজিক্স পড়ায়, বা কেউ একজন হয়তো হিস্ট্রি পড়ান, বা কেউ একজন হয়তো জিওগ্রাফি পড়ান, বা কেউ একজন হয়তো বাংলা পড়ান, তো তার সাবজেক্টে তার বিশাল নলেজ আছে, তিনি তার সাবজেক্টকে দুর্ধর্ষ করে পড়ান, কিন্তু বিষয়টা এখানেই যে ওই সাবজেক্টের নলেজ ওটা হয়তো সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। কারণ দেখো, একটা ক্লাসের মধ্যে যদি 100 জন বাচ্চা থাকে, সেই 100 জনের মধ্যে সবাই টিচার হবে না, সবাই ডাক্তারও হবে না, সবাই ইঞ্জিনিয়ারও হবে না, সবাই সরকারি চাকরির জন্য দুর্দান্তভাবে পড়াশুনো করবে তাও নয়। তো বিভিন্ন রকম প্রফেশন আছে, তুমি যদি রাস্তায় বেরিয়ে দেখো, কেউ বিজনেস করছে, কেউ আরো অন্যান্য কিছু করছে, এরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো পড়াশুনো ঠিক মতো করেনি কিন্তু দারুণভাবে বিজনেস করতে পারে, কেউ হয়তো কোনো স্টার্ট আপ করতে চায়, কারো মধ্যে এমন কিছু স্কিল আছে সেই স্কিলটাকে সে কাজে লাগিয়ে আরো কিছু বেটার করতে পারে, কিন্তু সেইগুলোর দিকে মানুষকে ইনভলভ করা হয় না, ঠিক আছে? তো তার জন্য এই এডুকেশন সিস্টেমের যে প্রবলেম, মানে শুধু বাজেটে টাকা পয়সা দিয়ে দিলে সিস্টেম চেঞ্জ হয়ে হয়ে যাবে তা নয়, সিস্টেম চেঞ্জ করার জন্য অ্যাওয়ারনেস দরকার। আস্তে আস্তে আমাদের সেই অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে সেটাও বলে দিচ্ছি। যখন দেখবে যে অনলাইনে প্রচুর পডকাস্ট হয়, যে 20s পর মানে ছাত্রছাত্রীদের কি করতে কি করা উচিত, বা উচ্চ মাধ্যমিকের পর কি করা উচিত, তাদের কাছে কি কি কেরিয়ার অপশন রয়েছে, তাদের কেরিয়ার কিভাবে কিভাবে তৈরি করা যেতে পারে, এইগুলো নিয়ে তাদের মধ্যে যত অ্যাওয়ারনেস তৈরি হবে, যত তাদের মধ্যে এগুলো নিয়ে কথা হবে, তত কিন্তু যত এগুলো নিয়ে ক্যাম্পেইন হবে, বা স্কুলে এরকম কিছু একটা ইভেন্ট করা হলো, যে ইভেন্টের মধ্যে কারো হয়তো কোনো একটা স্কিল আছে, সেই স্কিলটাকে কিভাবে একটা নিয়ে আসতে পারে, মানে সেই স্কিলটাকে কাজে লাগে কিভাবে সে কেরিয়ার তৈরি করতে পারে, এরকম যদি কোনো উদ্যোগ হয়, এরকম যদি কোনো রকম কোনো ইভেন্ট হয়, তবেই আমাদের এডুকেশন সিস্টেমটা চেঞ্জ হবে। এডুকেশন মানে কি? এডুকেশন মানে দেখো, নলেজ তো আমার কাছেও আছে, নলেজ তো আমার এই ফোনের মধ্যে, গুগলের মধ্যেও নলেজ আছে। তো এডুকেশন মানে এটাই যে যত দিন যাবে তত আমাদের সিস্টেম, দেখো এডুকেশন সিস্টেম কন্টিনিউ পরিবর্তন হয়, ঠিক আছে? পরিবর্তন হয় মানে যত দিন যাবে তত সমস্ত জিনিসের মধ্যে একটা আপডেটের ব্যাপার থাকে। তুমি যদি একটা ফোন কেনো, সেই ফোনে দেখবে কিছুদিন পর একটা আপডেট আসে, তুমি যদি একটা ফোন কেনো, সেই ফোনটা দেখবে 3 4 5 বছর পর ওই ফোনটাকে তুমি রেখে দিয়ে আবার একটা নতুন ফোন নাও, ঠিক আছে? তো আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে প্রবলেম এটাই যে যারা আমাদের টিচার, যারা আমাদের শিক্ষা দান করছেন, তারা নিজেদেরকে আপডেট করতে পারেননি, বা সময়ের সাথে সাথে নিজেদেরকে আপডেট করতে চায়নি বা চাননি, এটাই হচ্ছে প্রবলেম। বুঝতে পারলে? আমার সাথে ডিসএগ্রিও করতে পারো, কিন্তু ডিসএগ্রি করার কোনো জায়গাই থাকবে না। আমি নিজে এটা ফিল করেছি, এবং আমি বলেও দিলাম যে আমার বাবা টিচার, আমার মা কলেজের প্রফেসর, ঠিক আছে? আমি খুব ছোটবেলা থেকে টিচারদেরকে চোখের সামনে দেখেছি, ঠিক আছে? টিচার পরিবারের মধ্যে আমি বড় হয়েছি, তো আমি তার জন্য এই প্রবলেমটা জানি, ঠিক আছে? এমনকি, এবং আমার বাবা মায়ের দিক থেকে বলছি, আমার বাবা মায়ের কাছেও
যে আইডিয়াল, মানে আমি বাবা মায়ের কাছ থেকেই ভালো পড়ানোর একটা মানে পেয়েছি, যেহেতু আমার বাবা মা দুজনেই টিচার। তো আমি টিচার হয়ে গেছি, কিন্তু আমি যদি টিচার না হতাম তাহলে আমি কি হতাম? এই কোশ্চেন তো করা উচিত না? যে আমি টিচার হয়ে গেছি, কিভাবে টিচার হয়েছি? কারণ ছোটবেলা থেকে সবাই আমাকে টিচার হতে বলেছে। টিচার হওয়ার জন্য যা যা স্কিল দরকার, যা যা গুণ দরকার আমার মধ্যে ছিল। কিন্তু যদি আমার টিচার হওয়ার মতো স্কিল না থাকতো, টিচার হওয়ার মতো গুণ না থাকতো, আমার অন্য কিছু করার মতো একটা স্কিল থাকতো বা গুণ থাকতো, তাহলে কি আমার এডুকেশন সিস্টেম আমাকে সেই ফেসিলিটিটা প্রোভাইড করতো? এই কোশ্চেনটা যদি আমাকে করি, আমি সেখানে অ্যান্সার কি পাবো? নো পাবো। আমাকে টিচার হওয়ার জন্য ফেসিলিটি প্রোভাইড করেছে, কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি যদি যেতে চাও, সেখানে কি তোমাকে কোনো ফেসিলিটি দেওয়া হচ্ছে? তো সেখানে তুমি অ্যান্সার না পাবে। আই এগ্রি উইথ ইউ। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো পড়ে নিই, ঠিক আছে? একটা কথা না বললেই না, যারা ছোট থেকে ঠিক মতো পড়তে পারেনি, তার পার্সোনাল প্রবলেম থাকতেই পারে, সার্টিফিকেট নেই, তবে তাদের এমন কিছু স্কিল থাকে, তাদেরকে সমাজে অসম্মান করে, একদমই এই জন্যেই তো আমাদের দেশ পিছিয়ে আছে। এই জন্যেই তো, মানে দেখো, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু তো ট্যালেন্ট আছে না? সে সেই ট্যালেন্টটাকে যদি কাজে লাগাতে পারে, সেই ট্যালেন্টটাকে নিয়ে যাওয়ার জন্য যদি একটা প্ল্যাটফর্ম পায়, তো সেই ট্যালেন্টের ওপরই সে যদি কাজ করতে থাকে, ডেফিনেটলি সে একটা ভালো কিছু করতে পারবে। তো দেখো, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যেই, ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে কিছু কিছু জিনিসকে নিয়ে আসা হয়েছে। যেরকম হয়তো কেউ কোনো কারুকার্য করতে পারে, কেউ কোনো একটা ছোট কুটির শিল্প চালায়, তো সে তার ফ্যামিলিগত একটা এরকম বিষয় আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে মার্কেটিং করা, এই জিনিসগুলো গোটা পৃথিবীর কাছে নিয়ে যাওয়া, এগুলো যতদিন না হবে ততদিন তো গরিবই থাকবে মানুষ, ঠিক আছে? এই জন্য যে টিচার তো টিচারই করতে চায় না, এটাই তো সব থেকে বড় প্রবলেম। যে আমি টিচার হয়ে যদি টিচারই বানাতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে ক্লাসের তো সবাই টিচার হবে না। তো এটাই, তুমি যদি একজন টিচারকে গিয়ে জিজ্ঞেস করো যে আপনার মতে সব থেকে বেস্ট প্রফেশন কি, তো তিনি বলবেন টিচার। কিন্তু যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে আপনার মতে সব থেকে বেস্ট প্রফেশন কি, আমি বলবো আমার জন্য টিচার। আমি পড়িয়েই ভালোবাসি, মানে পড়াতে ভালোবাসি। আমার নিজে কোনো একটা নলেজ আমি গেইন করলাম, সেটাকে শেয়ার করতে ভালোবাসি, এবং সেটা আমি খুব ভালো করে শেয়ারও করতে পারি। কিন্তু এরকম অনেক মানুষ থাকবে, অনেক এরকম প্রচুর জন আছে, ঠিক আছে, যারা আমার থেকে প্রচুর প্রচুর নলেজ আছে, প্রচুর জ্ঞানী, কিন্তু তাদের হয়তো সেরকম শেয়ারিং ক্ষমতা নেই, তো তার মধ্যে সেই টিচিং কোয়ালিটি নেই, কিন্তু অন্য কিছু আছে, তো সেটাকে তিনি কাজে লাগিয়ে আরো এগিয়ে যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়, মানে একজন বললো তো তার জন্য আমি বললাম। হ্যাঁ, এইবার এডুকেশন সিস্টেমের মধ্যে কি চেঞ্জ করা দরকার? এডুকেশন সিস্টেমের মধ্যে দেখো, চেঞ্জ না কেউ একা করতে পারে না, চেঞ্জ একটা সামগ্রিক বিষয়, সবাইকে মিলেমিশে করতে হয়। দেখবে, আমি যে স্কুলে পড়াশুনো করেছি সেই স্কুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তুমি যদি যে কোনো একটা বেসরকারি স্কুলে চলে যাও, ঠিক আছে, সেখানে দেখবে স্কুলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। স্কুলের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কি হলে হলে কি হবে, যে সেখানে তোমার যেতে ইচ্ছে করবে, ঠিক আছে? তুমি একটা যে কোনো সরকারি অফিসে চলে যাও, দেখবে কিরকম একটা নোংরা, কিরকম একটা, মানে লিফট কাজ করছে না, মানে যে যেমন তেমন করে একটা আছে। তো ওখানে কি হবে, মানুষের যেতেই ইচ্ছে করবে না। মানে মানুষ ওই যাবে, গিয়ে টুকটাক ৩, ৪, ৫ ঘন্টা যেভাবে হোক একটু কাজকর্ম করে যত তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারে ততই তার ভালো লাগবে। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে আছে। তুমি যেকোনো একটা কর্পোরেট জবে চলে যাও, সেখানে দেখবে অফিসটাকেই তারা বেশি সুন্দর করে তৈরি করেছে, যাতে এখানে তাদের টাইম কাটাতে ভালো লাগে। তো এটাই সিস্টেমের মধ্যে চেঞ্জ না? যে চেঞ্জ কারা করবে? চেঞ্জ তো আমাদেরকেই করতে হবে। চেঞ্জ তো বাইরে থেকে কেউ করতে পারে না। ধরো কোনো একটা স্কুলের ডেভেলপমেন্ট দরকার, তো ডেভেলপমেন্ট কিভাবে হতে পারে? স্কুলের বিল্ডিং দরকার, মানুষ চাঁদা তুলতে পারে, সরকারের কাছে আবেদন জানাতে পারে। যদি তাও না হয়, বিভিন্ন টিচার আছে, বিভিন্ন সমাজসেবী মানুষজন আছে, স্টুডেন্ট আছে, সবাই চাঁদা তুলতে পারে, চাঁদা তুলে সেটাকে আরো সুন্দর করতে পারে, স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, সমস্ত কিছু সিস্টেমটাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে? তো যত মানুষ অ্যাওয়ারনেস বাড়বে, যত নিজেদের মধ্যে ইচ্ছে বাড়বে যে আমি বেটার করতে চাই, তো তখনই বেটার হবে। ওকে, যাই হোক, এগুলো পড়াশুনোর, মানে পড়াশুনোর সাথেই ইনক্লুডেড এইগুলো, ঠিক আছে? তো এটা আমাদের
বলার সঙ্গে সঙ্গে চলে এলো, তাই বলে দিলাম। আচ্ছা, তো বোঝা গেল তো? আচ্ছা, এরপর আমরা একটু অন্যদিকে চলে যাই, পড়াশোনার দিকে। আমি সবার মেসেজ তো দেখতে পাচ্ছি না, তাও যতটা। স্যার, মানুষ তো টাকার পেছনে ছুটছে, এত কিছু ভাববে কখন? দেখো, এটা তো ঠিক কথাই যে তোমাকে জীবনে বেঁচে থাকার জন্য তোমার তো টাকা পয়সা লাগবেই, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে কি বলতো, যে মানে মানুষ 24 ঘন্টায় টাকার জন্য কাজ করতে পারে এরকম নয়। সে গোটা সপ্তাহের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম বের করে কিছু সমাজ সেবামূলক কাজও করতে পারে। এই নয় যে তাকে টাকা পয়সা দিয়ে সেবা করতে হবে। সে কোনো রকম কোনো উদ্যোগ নিতে পারে, ঠিক আছে? তুমি যদি 10 জনকে, ধরো আমি, আমার ক্লাসে 105 জন আছে, তো আমি 105 জনকে ইন্সপায়ার করতে পারি। তোমার তোমার হয়তো একটা ভাই আছে বা একটা বোন আছে বা একটা দিদি আছে, দাদা আছে, বা তোমার ছোট কেউ আছে, তুমি তাদেরকে ইন্সপায়ার করতে পারো, ঠিক আছে? তো তোমার দ্বারা যেটুকু সম্ভব তুমি ততটুকুই করতে পারবে, তোমার যারা যেটুকু সম্ভব তুমি সেটুকুই করে দাও, তাহলেই দেখবে অনেকটা তোমার বেটার হয়ে গেছে, ঠিক আছে? চলো, এইবার আমরা চলে আসি, এই কথাগুলো বলে দিলাম, এবার আমরা বাজেটে চলে আসি, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের বাজেটে দেখো, প্রবলেম হচ্ছে এটাই, যে প্রবলেম এটা খুব বড় প্রবলেম, এবং এই প্রবলেমটা আমি আইডেন্টিফাই করেছি। মানে এটা নিয়ে আমি অন্যান্য অনেকজনের সাথেও কথাবার্তা মানে সেরকম ভাবে বলিনি, কিন্তু এটা আমি খুব বড় প্রবলেম, এবং এটাই সব থেকে, এই প্রবলেমের জন্যই সিস্টেম কোনোদিন চেঞ্জই হবে না যতদিন না টিচার নিজেকে, টিচার প্রফেশনটা ছাড়া আরো অনেক প্রফেশন আছে, এটাকে বেশি প্রাধান্য দেবে, তখনই প্রবলেম সলভ হবে। তুমি যদি, যে কোনো টিচার, সে যদি মনে করে টিচারটাই বেস্ট জব, তো আমি টিচারই তৈরি করব, তাহলে আর প্রবলেম সলভ হবে না। স্যার, আপনার ব্লাড গ্রুপ কি? আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। কেন? চলো, এইবার দেখো আমরা চলে আসি রাজ্যের যে বাজেট, এটা অন্তর্বর্তীকালীন বাজেট, এবং এই বাজেটে তোমরা জানো লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারি যারা কর্মীরা ছিল, তারা ডিএ পাওয়ার জন্য প্রায় দীর্ঘদিন ধরে লড়াই করছিল, কিন্তু তাদের সেই লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে 31শে মার্চের মধ্যে 25% ডিএ দিয়ে দিতে হবে, আর বাদবাকি ডিএ খুব তাড়াতাড়ি দিতে হবে, মে জুনের মধ্যে, এবং তার জন্য 4 জনের একটা কমিটিও তৈরি করে নিয়েছে, ঠিক আছে? ও ব্লাড নিয়ে কাজ করি তাই জানলাম, বাহ বাহ বাহ, খুব ভালো। চলো, নেক্সট আমরা চলে আসি, পাশাপাশি আশা অঙ্গনওয়াড়ি যারা কর্মী রয়েছে, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য ঘোষণা করেছেন অন্তর্বর্তী বাজেট, ঠিক আছে? বেতন বৃদ্ধি হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের, এটা তোমরা জানো, সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা করে বেতন বৃদ্ধি হচ্ছে। নেক্সট আমরা চলে আসি, বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 2019 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল, তার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এটা তোমরা জানো, এগুলো বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখো, 4% করে কিন্তু ডিএ বৃদ্ধি করে দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই বাজেটে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, নেক্সট দেখো, এই বাজেট কত লক্ষ কোটি টাকার বাজেট? এটা হচ্ছে আমাদের 4,06,000 কোটি টাকার বাজেট, 4,06,000 কোটি টাকার বাজেট। বি প্লাস বলেই আপনার সাথে আমাদের চিন্তাধারা মিলছে। আচ্ছা, না, এটা অ্যাকচুয়ালি আমারও বলার খুব ইচ্ছে ছিল, তোমাদের সুযোগ পেলাম তাই আমি বলে দিলাম। ব্যাংকিং সিএ স্পেসিফিক্যালি কি পড়তে হয়? ব্যাংকিং সিএ তে এগুলো তো পড়তেই হয়, বাজেট থেকে কোশ্চেন আসে, আরো বিভিন্ন ডিফেন্স থেকে, স্পোর্টস থেকে, বিভিন্ন যে বলতে পারো সামিট গুলো হয়, ওগুলো থেকে কোশ্চেন আসে, তো ব্যাংকিং সম্পর্কিত কোশ্চেন বেশি আসে, ঠিক আছে? তো তার জন্য আমি প্রত্যেককে বলবো যে আমাদের আড্ডা 24/7 এর ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা ওয়েবসাইট আছে, ওটা জাস্ট ক্লিক করে দেখে নাও, ওখানে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইজিলি পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসি, নেক্সট দেখো, এইটা দেখো একটা প্রকল্প যেটা আগে ছিল না, এইবারের বাজেটেই ঘোষণা করা হয়েছে যে প্রকল্প, সেটার নাম কি? বাংলার যুব সাথী প্রকল্প। তো বাংলার যুব সাথী নামে নতুন একটি ভাতার ঘোষণা করা হয়েছে। বাংলার যুব সাথী যারা বেকাররা রয়েছে, মাধ্যমিক পাস বেকারদের জন্য বাংলার যুব সাথী নামে নতুন ভাতার ঘোষণা করা হয়েছে। শিক্ষা বন্ধুদের ভাতা 1000 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে এই
অন্তর্বর্তী বাজেটে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার আমরা চলে আসি। পেনশনভোগীদের জন্য ঘোষণা করা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গে হেলথ স্কিমের আওতায় 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা পাবেন। নেক্সট আমরা চলে আসি, সপ্তম পে কমিশনের ঘোষণা করা হয়েছে, যেটা ছিল না রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশনের ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, ভাতা বাড়ছে শিক্ষাবন্ধুদের ভাতা 1000 টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। নেক্সট আমরা চলে আসি, সিভিক ভলেন্টিয়ারদের তাদের কিন্তু বেতন বাড়ানো হচ্ছে, 1000 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে, তার জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, মাধ্যমিক পাস বেকারদের জন্য ভাতার ব্যবস্থা, এটা 21 থেকে 40 বছর বয়সী যে সমস্ত মানুষেরা আছে বেকার এবং যারা মাধ্যমিক পাস করেছে তারা 1,500 টাকা করে পাবে। ঠিক আছে, হ্যাঁ বই চলে যাবে দেবাঞ্জন, চিন্তা করো না। লক্ষ্মীর ভান্ডারে 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের জন্য ভাতা 1000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, আশা কর্মীদের ভাতা বাড়িয়েছে 1000 টাকা করে। বারুইপুরে কালচারাল সিটি তৈরি করা হবে। রাজ্যে 6টা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডর তৈরি করা হবে। ক্ষুদ্র কুটির মাঝারি শিল্পের জন্য 5টে নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কও কিন্তু তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ তার মানে আমরা সবাই পাবো, হ্যাঁ পাবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, 500 টাকা করে তো বাড়িয়ে দেওয়া হয়েছে, ডিএ দেওয়া হচ্ছে 4%। ওকে চলো এবার কোশ্চেন আমরা অ্যান্সার দেখে নিই। পুনাত সাংচু 2 জলবিদ্যুৎ প্রকল্প, এটা সম্প্রতি খবরে এসছে। এটা কেন খবরে এসেছে? ঠিক আছে, তো পুনাত সাংচু 2 জলবিদ্যুৎ প্রকল্প থেকে 1020 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করা যায়। 1020 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং এটা সম্প্রতি খবরে এসছে। এটা কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে ভুটান, যেখানে ভারত থেকে 30% টাকা দেয়া হচ্ছে এই জলবিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য, আর ভুটান থেকে দেয়া হচ্ছে 70%। নেক্সট আমরা চলে আসি, প্রজেক্ট হিমাঙ্ক মূলত ভারতের কোন অঞ্চলে পরিচালিত হয়? প্রজেক্ট হিমাঙ্ক এটা মূলত ভারতের কোন অঞ্চলে পরিচালিত হয়? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের লাদাখে। ঠিক আছে, লাদাখে এই প্রজেক্ট হিমাঙ্কটা পরিচালিত হয়। নেক্সট আমরা চলে আসি, নেক্সট দেখো, খানজার মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত হচ্ছে? এটা একটা দ্বিপাক্ষিক সামরিক মহড়া। এটা একটা দ্বিপাক্ষিক সামরিক মহড়া। খানজার মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত? এটা একটা দ্বিপাক্ষিক সামরিক মহড়া, এটা হচ্ছে কিরগিজস্তান। ঠিক আছে, খানজার মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত একটি দ্বিপাক্ষিক সামরিক মহড়া? এটা হচ্ছে কিরগিজস্তান এবং ভারতের মধ্যে পরিচালিত একটা দ্বিপাক্ষিক সামরিক মহড়া। 14 দিনের মহড়া হচ্ছে। তেলেঙ্গানার কোন সংরক্ষিত এলাকায় একটা নতুন ফুলের উদ্ভিদকে আবিষ্কার করা গেছে? 2026-এর অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স এর বই আছে, আমি গ্রুপের লিংক দিয়ে দেব। যারা আমার গ্রুপে জয়েন করনি না, তারা এই নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠিয়ে আমার গ্রুপে জয়েন করে যাও, ওখানে সমস্ত তথ্য আমি দিয়ে দিই। ঠিক আছে, এই নাম্বারটা জাস্ট মোবাইলে সেভ করে হাই লিখে পাঠিয়ে দাও, ওখানে সমস্ত তথ্য পেয়ে যাবে। তো রাইট আনসার কি হবে? পাখাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। পাখাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে, তেলেঙ্গানায় কোন সংরক্ষিত এলাকায় সম্প্রতি ডিক্লিপটেরা পাখালিকা নামে একটি নতুন ফুলের উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে? পাখাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নেক্সট আমরা চলে আসি, পিএম বিকাশ এই যে প্রকল্পটা, এটা যারা সংখ্যালঘু মানুষজন আছে তারা যদি কোনো স্কিল জানে, সেই স্কিলটাকে ডেভেলপ করার জন্য কিছু কাজকর্ম। ঠিক আছে, তো সেই স্কিলটার ওপর কাজ করে তারা যাতে কর্মসংস্থান করতে পারে, তার জন্যই কিন্তু এই পিএম বিকাশ প্রকল্প নিয়ে আসা হয়েছে। তো পিএম বিকাশ প্রকল্প এটা কোন মন্ত্রক, নোডাল মন্ত্রক? তো রাইট আনসার হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় থেকে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, নল সরোবর পাখি অভয়ারণ্য, এখানে প্রচুর পাখি এসছে। ঠিক আছে, নম্বরটা আরেকবার বলুন,
আরেকবার লিখে দিচ্ছে, এই যে এই নাম্বারটাকে সেভ করে নাও মোবাইলে, শুভেন্দু স্যার বলে হাই লিখে পাঠিও, তাহলে তোমাদের কাছে গ্রুপের লিংক যাবে, ফার্স্ট গ্রুপে জয়েন করে যেও, ওখানে আমি সমস্ত তথ্য দিয়ে দেবো, মানে আমাদের বইয়ের লিংক দিয়ে দেবো। আচ্ছা, নল সরোবর পাখি অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে আমাদের গুজরাটে। ওকে, এখানে 5 লক্ষ 2025-এ হিসেব করা গেছে 5 লক্ষ পাখির আগমন হয়েছিল এবং 200 প্রজাতির ওপর পাখি এসেছিল। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। হাক্কি পিক্কি উপজাতি মূলত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? এই উপজাতির মানুষেরা বনজ ভেষজ বিভিন্ন রকম দ্রব্য তৈরি করে, তেল হতে পারে বা আরো বিভিন্ন রকম বনজ ভেষজ যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করে। তো হাক্কি পিক্কি উপজাতি মূলত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? এদেরকে আমরা দেখতে পাই কোথায়? কর্ণাটক রাজ্যে। হ্যাঁ, এনটিপিসি এক্সাম জুন জুলাইয়ের দিকে হবে, তো এটাদেরকে আমরা কোথায় দেখতে পাই? কর্ণাটকে দেখতে পাই। হাক্কি পিক্কি উপজাতি মূলত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কর্ণাটকে। সমৃদ্ধ কর্মসূচি কোন মন্ত্রণালয়ের একটি প্রধান উদ্যোগ? সমৃদ্ধ কর্মসূচি এটি কোন মন্ত্রণালয়ের একটি প্রধান উদ্যোগ? 2025-এর সিএ, 2025-এর সিএ জানার জন্য আমার বই আছে, সেই বইটা থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, ওটার লিংক আমি দিয়ে দেবো। ঠিক আছে, বইটা কিনে নিও, ওখানেই সব পেয়ে যাবে। আড্ডার পেড ব্যাচের কোনো অফিসিয়াল গ্রুপ নেই। ওকে, তো দেখো এই সমৃদ্ধ কর্মসূচি কেন নিয়ে আসা হয়েছে? যারা তথ্য প্রযুক্তি এই সেক্টরের সঙ্গে যুক্ত যে সমস্ত কোম্পানি, তো তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে সমৃদ্ধ কর্মসূচি চালু করা হয়েছে। তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত যে স্টার্টআপ গুলো রয়েছে সেই স্টার্টআপ গুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমৃদ্ধ কর্মসূচি এটা চালু করা হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। সম্প্রতি খবরে আমরা দেখতে পেয়েছি এল চিচন আগ্নেয়গিরি এটি কোন দেশে অবস্থিত? সম্প্রতি খবরে দেখা গেছে এল চিচন আগ্নেয়গিরি এটি কোন দেশে অবস্থিত? সম্প্রতি খবরে দেখা গেছে এল চিচন আগ্নেয়গিরি এটি কোন দেশে অবস্থিত? এটা মেক্সিকোতে অবস্থিত। নেক্সট দেখো, এটা এখান থেকে সম্প্রতি অগ্নুদ্গম হয়েছে, তার জন্য এটা খবরে এসেছে। আচ্ছা, এনটিপিসি কোন মাসের সি লাগবে? এনটিপিসির জন্য প্রায় 2025-এর জানুয়ারি থেকে তোমাকে জুন জুলাইয়ের 2026-এর সি করে যেতে হবে। দেখো 2027 সালে এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে কোন দেশ আয়োজক ছিল? 2027 সালের এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপে কোন দেশ আয়োজক ছিল? 2027 সালে এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপে কোন দেশ আয়োজক ছিল? দেখো 2027 সালের এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপ কোন দেশ আয়োজন করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ভারত। ঠিক আছে, তো এটা এপ্রিল মাসে হবে 2027 সালের এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপ। নেক্সট আমরা 3টে কোশ্চেন করব। সম্প্রতি যারা রাঁধুনি এবং সহায়িকা কর্মী রয়েছেন তাদের সম্মানী বৃদ্ধি করা হয়েছে, মানে তাদের টাকা পয়সা, তাদের যে স্যালারি সেটা ইনক্রিজ করা হয়েছে। তো খবরে প্রকাশিত পিএম পোষণ প্রকল্প, এই যে পিএম পোষণ প্রকল্প রয়েছে, এই পিএম পোষণ প্রকল্প এটা কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? তো পিএম পোষণ প্রকল্প এটা কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে?
তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের পিএম পোষণ প্রকল্প। এটা নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়। তো সম্প্রতি রাঁধুনি এবং সহায়িকাদের সম্মানী বৃদ্ধির জন্য পিএম পোষণ প্রকল্প যে মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে সেটার নাম শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রীর নাম কি? ধর্মেন্দ্র প্রধান। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। বিহার সরকার সম্প্রতি কোন শহরে পাইলট প্রকল্প হিসেবে প্রথম শস্য এটিএম মেশিন স্থাপনের অনুমোদন করেছে? তো বিহার সরকার সম্প্রতি যে শহরে পাইলট প্রকল্প হিসেবে প্রথম শস্য এটিএম মেশিন স্থাপনের অনুমোদন দিয়েছে, সেই শস্য এটিএম মেশিন কোথায় স্থাপন করা হচ্ছে? পাটনাতে। ঠিক আছে, পাটনাতে। চলো আজকের আমরা লাস্ট কোশ্চেন দেখে নিই। কালকে দেখো স্যাটারডেতে 12টা থেকে ক্লাস হয়, এই ক্লাসটা 12 PM থেকে হয়, আর প্রতি সানডেতে 10 AM থেকে ক্লাস হয়। কালকে আবার ক্লাস হবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে আসি এগ্রিস্টেক পোর্টাল। আমাদের এগ্রিকালচারের সঙ্গে যুক্ত যে সমস্ত পোর্টালগুলো আছে সেই পোর্টালগুলোকে একটি এআই টুলস এর মাধ্যমে কিন্তু প্রকাশ করা হচ্ছে 2026-27 কেন্দ্রীয় বাজেটে। নির্মলা সীতারামন এটা জানিয়েছেন। তো এগ্রিস্টেক পোর্টালগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য 2026-27 কেন্দ্রীয় বাজেটে প্রস্তাবিত এআই টুলস এর নাম হচ্ছে ভারত বিস্তার। ঠিক আছে, ভারত বিস্তার হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো তো আজকের ক্লাস এতটা অবধি আমি রাখছি। ঠিক আছে, ক্লাসের পিডিএফ আমি দিয়ে দেব। কালকে আবার তোমাদের ক্লাস আছে, কটার সময় বলে দিচ্ছি। কালকে আবার ক্লাস আছে আমাদের ঠিক 10টার সময়। তো তোমরা প্রত্যেকে 10টায় জয়েন করো। কালকে আবার তোমরা 10টায় জয়েন করো। কেমন লাগলো ক্লাস সেটা অবশ্যই জানিয়ে দিও। আর যদি মনে হয় ক্লাস থেকে তোমরা কিছু শিখতে পেরেছো, তোমাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড হয়েছে, তাহলে অবশ্যই ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখবে একটা রেটিং দেওয়ার ব্যাপার আছে, সেখানে তোমরা 5 স্টার রেটিং দিয়ে দিও। ওকে, তো সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে। টাটা বাই বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আর আমার যে বইটা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা রয়েছে, সেই বইটা আমি প্রত্যেককে বলবো যারা এখনো নাওনি, আমি গ্রুপের মধ্যে লিংক দিয়ে দেব। কারেন্ট অ্যাফেয়ার্স এর বই 2025-এর জানুয়ারি থেকে 2025-এর ডিসেম্বরের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এই বই থেকে পেয়ে যাবে, এবং দুর্দান্ত বই। এই বই থাকলে আর কোনো চিন্তা নেই। তো এই বইটাও তোমরা পারচেস করে নিও। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।